নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। মতিনন্দী ছিলেন বাংলা সাহিত্যে এক নতুন মাত্রার প্রবর্তক। ক্রীড়া সাংবাদিকতা থেকে তাঁর সাহিত্যে প্রবেশ, কিন্তু বাংলায় খেলা আর গল্পের এমন নিপুণ সংশ্লেষ তার মতো আর কেউ করতে পারেননি আগে বা পরে। সেই হিসেবে তিনি একেবারে অনন্য। বাংলার সাহিত্য জগতে আর অসংখ্য কিশোর কিশোরীর মননে তিনি তাই অপ্রতিম হয়ে থেকে গেছেন। 10ই জুলাই 1931 সালে পশ্চিম বাংলার টাকিতে মতিনন্দীর জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, চাকরি সূত্রে ক্রীড়া সাংবাদিক। আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদকের কাজ করেছেন তিনি বহুদিন। তখনকার দিনে স্বল্প পরিচিত অথচ প্রতিযোগিতামূলক খেলাধুলো যেমন সাঁতার, কবাডি বা অ্যাথলেটিক্সকে জনপরিচিতি দেবার কাজে তার অসীম ভূমিকা ছিল। সাঁতারু কোনিকে নিয়ে তার অসামান্য উপন্যাস কোনি আমরা আজও ভুলতে পারিনি। কোনির মাস্টার মশাইয়ের সেই চিৎকার, ফাইট কোনি ফাইট, আজও আন্ডারডগ লড়াকু প্রতিযোগীদের কাছে মনোবল বাড়ানোর টনিক হিসেবে কাজ করে। 1957 সালে মতিনন্দীর প্রথম গল্প আনন্দবাজারের দেশ পত্রিকাতে প্রকাশিত হয়। সেই শুরু। তারপরে তিনি লিখে গেছেন অবিরাম গল্প, উপন্যাস, ছোট বড় মাঝারি সব বয়সের পাঠক পাঠিকাদের জন্যই। মতিনন্দীর গল্পে কখনো এসেছে ফুটবল, যেমন তার স্টপার উপন্যাসে, কখনো ক্রিকেট ননিদার গল্পে, কখনো বা বক্সিং, যেমন বক্সার রতন উপন্যাসে। ছোটবেলায় তার লেখা থেকে খেলা নিয়ে কত কি যে জানতে পারতাম গল্প পড়ার ছলে। খেলার জগতের রাজনীতি, পেছন থেকে ছুরি মারার চক্রান্ত, নেপোটিজম থেকে শুরু করে খেলার আইন কানুন পর্যন্ত সব কিছু। আজকে যে গল্পটা পাঠ করব শ্রোতা বন্ধুরা, তাতে ক্রিকেটের ব্যাকরণ শিক্ষাও রয়েছে। কিন্তু মতিনন্দীর লেখার গুণ এমনই যে কখনোই এইসব জ্ঞান দান বলে মনে হয় না। গল্পের অঙ্গাঙ্গীন অংশ বলে অক্লেশে পাঠ করে ফেলি আমরা, আর শিখেও নিই তার সাথে। আরেকটা বিশেষত্ব না বললেই নয়, মতিনন্দীর গল্পে কিছু চরিত্র থাকবেই যাঁরা যথার্থ শিক্ষক। বাইরে তাঁদের শিক্ষক সুলভ কাঠিন্য হয়তো থাকে, কিন্তু অন্তরে অমলিন ছাত্র দরদও থাকে। আর কোনো উদ্দেশ্য থাকে না তাদের। এই স্বার্থহীন চরিত্রগুলো আমাদের ভাবায়, কাঁদায়, শ্রদ্ধায় অবনত করে প্রতিবার যখন তাঁর লেখা পড়ি। আমরা সবাই আমাদের জীবনে এইরকম শিক্ষক পেয়েছি, তাঁদের স্মরণ করি প্রতিবার। আর একটি চরিত্র থাকে যে গল্পের প্রোটাগনিস্ট। সে লড়াকু বা বেপরোয়া, শোনা, কিন্তু কোষ্ঠী পাথরে ঘষতে হয় তাকে। সে জানে না তার মধ্যে কি আছে। জীবনযুদ্ধে সে ক্ষতবিক্ষত হয়তো। খেলাটা তার প্যাশন, কিন্তু জীবন তাকে অন্যদিকে টানতে চায়। সাফল্য তার সহজে আসে না। ক্ষমতার কুটিল রাজনীতি তাকে বাধা দেয়, ভ্রুকুটি করে। এই প্রোটাগনিস্টের একমাত্র ভরসার স্থল তার কোচ, তার শিক্ষক অথবা তার মাস্টার মশাই। এদের দুজনের যৌথ প্রচেষ্টায় সাফল্য আসে অবশেষে, শ্বেতযুক্ত হয়ে আনন্দের অশ্রুতে প্লাবিত করে সবাইকে। এই যে আন্ডারডগের জয়, তার প্রাপ্য জয়, এইটাই আমাদের মতিনন্দীর গল্পে বুঁদ করে রাখে প্রথম থেকে শেষ পর্যন্ত। 2010 সালের 3রা জানুয়ারি মতিনন্দীর প্রয়াণ হয় কলকাতায়।
জীবনে বহু পুরস্কার পেয়েছেন তিনি তাঁর সাহিত্যকর্মের জন্যে। 1974 সালে তিনি পান আনন্দ পুরস্কার, 1991 সালে সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও 2008 সালে তিনি সাংবাদিকতার জন্য পান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। কলকাতার মোহনবাগান ক্লাব 2022 সালে তাদের বেস্ট স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডের নাম বদল করে রাখে মতি নন্দী অ্যাওয়ার্ড। ওনার দুটি উপন্যাস নিয়ে দুটি বিখ্যাত চলচ্চিত্র হয়েছে, সমিত ভঞ্জ অভিনীত স্টপার আর সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত কোনি। এই দুই দিকপাল অভিনেতা মতি নন্দীর দুই কালজয়ী উপন্যাসকে রূপলী পর্দায়ও অমর করে গেছেন। শ্রোতা বন্ধুরা, এইবার আজকের পাঠের কথায় আসি। আজকে যে গল্পটি পাঠ করব, এই গল্পটি আনন্দ পাবলিশার্সের আনন্দমেলা পুজো বার্ষিকীতে 1971 সালে প্রকাশিত হয়েছিল। ক্রিকেট নিয়ে এই গল্পের নাম ননীদা। তবে আসুন শ্রোতা বন্ধুরা, শুরু করি পাঠ মতি নন্দীর গল্প ননীদা। ক্রিকেট সিজনের শুরুতেই ক্রিকেট ক্লাব অব হাটখোলার অর্থাৎ CCH এর নেট পড়ে মহামেডান মাঠের ধারে, মেম্বার গ্যালারিগুলোর পিছনে। শরিকি মাঠ, ফলে ভাগের মার গঙ্গা না পাওয়ার মতো অবস্থা। কোনো শরিকই মাঠের যত্ন করে না। পুজোর পর মাঠের মাঝখানটায় জল ঢেলে রোলার টেনে মালিরা একখণ্ড জমিকে ক্রিকেট পিচ বলে চালাবার চেষ্টা করে বটে, কিন্তু ননীদা মানতে রাজি হন না। প্রতি বছরের মতো ননীদা এবারও চিৎকার করে বলেন, শার্টের ইস্ত্রি করা কলারের মতো পিচ না হলে ব্যাটসম্যান স্ট্রোক দেখাবে কি করে? ক্রিকেট কি ডাঙ্গুলি খেলা? ভদ্রলোকের খেলা ভদ্রর পিচ না হলে হয় কখনো? ধান ছড়িয়ে দে রে দুর্যোধন, ধান ছড়িয়ে দে, যা একখানা পিচ বানিয়েছিস। জল ঢালি, রোলার দিয়েছি সকাল সন্ধ্যা, টঙ্কা বাড়াও বাবু, ইডেন মতো মো পিচ বানাই দিব। হ্যাঁ, তারপর এই মাঠেই টেস্ট খেলা হবে। প্রতি বছর ননীদা ঝগড়া করবেন মালির সঙ্গে, প্লেয়ারদের সঙ্গেও। দ্বিতীয় ডিভিশনের ক্লাব, প্রতি বছরই 2-4টে নতুন ছেলে আসে। নেটে ট্রায়াল নেওয়া হয়। সিনিয়র প্লেয়ার হিসেবে আমি এবং আরও 2-1জন থাকি। আর ননীদা তো থাকবেনই। আমাদের ক্লাবের 3টে মাত্র ব্যাট। ম্যাচের দিন সেগুলির মুখ দেখা যায়। 4 জোড়া প্যাড, ব্যাটিং গ্লাভস বলতে যা আছে সেগুলো ঘামে আর ময়লায় এমন দুর্গন্ধ ছড়ায় যে উইকেট কিপাররা পর্যন্ত পিছিয়ে বসে। দুর্যোধন মালি প্র্যাকটিসের জন্য যে নেটটা বাঁশ দিয়ে খাটায়, তাতে গোটা 3 ফুটো, যার মধ্যে দিয়ে আধমনি কচ্ছপরাও অনায়াসে বেরিয়ে যেতে পারে। প্র্যাকটিসের জন্য একটা ব্যাট ঠিক করা আছে, ওজন 6-7 পাউন্ড, হ্যান্ডেলটা মচমচ শব্দ করে, ব্লেডের আধখানা কালো সুতোর ব্যান্ডেজে দেখা যায় না। বাকিটুকুর রং তেল খেয়ে খেয়ে ঘোর বাদামি। গোটা 4 বল প্র্যাকটিসে দেওয়া হয়। গত বছর বা তার আগের বছরের ম্যাচে এগুলো ব্যবহৃত। এখন টিপলে ডেবে যায়, আকারে বেড়ে গেছে। সেলাইয়ের সুতোগুলো মসৃণ। ননীদা নেটের ইনচার্জ। নেটের পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকেন, ঘড়ি ধরে এক একজনকে 10 মিনিট ব্যাট করতে দেন। ব্যাটসম্যান বা বোলারের নানাবিধ ত্রুটির সংশোধন করাতে অনবরত কথা বলেন। ননীদা 2 বছর আগেও আমাদের টিমের ক্যাপ্টেন ছিলেন। এখন উনি যে কি সেটা বলা শক্ত। প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, সিলেক্টর, স্কোরার, মালি, সাবস্টিটিউট ফিল্ডার প্রভৃতিকে একত্রে একটা লোকের মধ্যে ভরে দিলে যা হয়, ননীদা তাই। ওর মুখের ওপর কথা বলতে পারে এমন কেউ ক্লাবে নেই। দুর্যোধনের নেড়ি কুত্তাটা পর্যন্ত ওর গলার আওয়াজে লেজটাকে গুটিয়ে নেয়। ননীদাকে LBW আউট দিয়ে একবার একজন আম্পায়ার খেলা শেষে
তাঁবুতে চা খাওয়ার জন্য আর না ফিরে হনহনিয়ে সাইড স্ক্রিনের পাশ দিয়ে হাইকোর্ট মাঠ পেরিয়ে মহামেডান তাঁবুর পাশ দিয়ে অদৃশ্য হয়ে গেছিল। 12 বছর আগে আমি আর চিতু অর্থাৎ চিত্তপ্রিয় প্রথম যখন ননিদার সামনে পরীক্ষা দেওয়ার জন্য হাজির হই, তখন উনি আমাদেরই বয়সী একটা প্যাংলা ফ্যাকাশে দামি শার্ট প্যান্ট বুট এবং চশমা পরা ছেলেকে নেটের বাইরে দাঁড়িয়ে বোঝাচ্ছিলেন কিভাবে ফরওয়ার্ড ডিফেন্সিভ খেলতে হয়। লোক, এই হচ্ছে স্টান্স, লেফট শোল্ডার এইভাবে। ভালো কথা। তুমি কি লেফট হ্যান্ডার? গুড গুড গুড। আমি একটা লেফট হ্যান্ডারই চাইছি। 3 জন আছে, আরও একজন চাই। হ্যাঁ, তাহলে হবে। রাইট শোল্ডার। বোলার ডেলিভারি স্ট্রাইডে দেখো, ভালো করে দেখো। তখন ব্যাটের ব্যাক লিফট এই। তারপর কি করবে? ফরওয়ার্ড খেলব। ছেলেটি খুব উৎসাহ ভরে চটপট জবাব দিল। ননিদা প্রায় 35 সেকেন্ড ওর মুখের দিকে ঠায় তাকিয়ে রইলেন, ছবির প্রদর্শনীতে দুঁদে সমালোচকের মতো। তারপর বললেন, গাবেট কাথাকার। আমি কি বলেছি বলের ডেলিভারি হয়েছে? বল তো এখনো বোলারের হাতে। উইকেটের পেস কি, বাউন্স কি, তাই তো জানো না। আগে থেকেই বলে দিলে ফরওয়ার্ড খেলব। আপনি ফরওয়ার্ড খেলাই শেখাচ্ছেন তো, তাই ফরওয়ার্ড খেলবো বললুম। ছেলেটি ঢোক গিলে বলল। ননিদা এবার 15 সেকেন্ড তাকিয়ে থেকে বললেন, বলটা শর্ট পিচ কি ওভার পিচ, স্ট্যাম্পের মধ্যে না বাইরে, কতটা সুইং বা কতটা স্পিন, এসব না দেখেই ফরওয়ার্ড খেলবে? ননিদার কথায় এবং ছেলেটির ভ্যাবাচেকা মুখ দেখে চিতু মুচকি হেসেছিল। সঙ্গে সঙ্গে ডান হাতের তর্জনীটি বাঁকিয়ে ঘুড়িতে টুস্কি দেবার মতো 3 বার নেড়ে ননিদা ডাকলেন, কাম হিয়ার। চিতু খুব স্মার্ট ছেলে। আজ পর্যন্ত ট্রামে বাসে টিকিট কাটেনি। সিনেমা এবং ফুটবল মাঠে লাইনে না দাঁড়িয়েই টিকিট পায়। চিতু কাছে আসতেই ননিদা কিছু বলার জন্য সবে ঠোঁট ফাঁক করেছেন, চিতু অমনি বলল, আই অ্যাম আ লেফট হ্যান্ডার। ননিদার খোলা ঠোঁট দুটি একটা ফার্স্ট ইয়র্কারকে সামাল দেবার মতো ঝটতি বন্ধ হয়ে গেল। অ্যান্ড ওপেনিং ব্যাট লাইক এ নরি কন্ট্রাক্টর। চিতু বুক চিতিয়ে বলল, কন্ট্রাক্টর তখন দারুণ খেলে, সবে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সেঞ্চুরি করেছে। ননিদার ঠোঁট দুটি একেবারে ফুল টস লেগ ব্রেক দেখে ব্যাট তোলার মতন খুলতে শুরু করলো এবং সপাটে পুল করল। ব্যাট করতে জানে না, অবধারিত বাউন্ডারি, সুতরাং রানের জন্য আর দৌড়ের দরকার কি? এই রকম ভঙ্গিতে ননিদার দৃষ্টি চশমা পরা ছাত্রটির মুখে আবার ফিরে এলো। ব্যাট যখন ওপর থেকে নামবে একদম পারপেন্ডিকুলার স্ট্রেট নামবে, চলো দেখাচ্ছি। ননিদা যখন গুড লেংথ বরাবর পিচের উপর একটি বল রেখে ফরওয়ার্ড ডিফেন্সিভের মহড়া দিয়ে দেখাচ্ছিলেন, চিতু তখন দাঁতে দাঁত চেপে আমায় বলল, ব্যাট করতে জানে না কন্ট্রাক্টর? আচ্ছা। নেট থেকে বেরোলেন ননিদা। তাঁবুর ফেন্সিংয়ের ধারে একটা জায়গার দিকে আঙুল দেখিয়ে ছাত্রটিকে বললেন, ওখানে গিয়ে যেমন দেখালাম ঠিক তেমনি করে ফরওয়ার্ড ডিফেন্সিভের শ্যাডো প্র্যাকটিস করো 200 বার। তারপরেই চিতুর দিকে ফিরে বললেন, ইয়েস কন্ট্রাক্টর, প্যাড অন। তারপর আমার দিকে তাকিয়ে চোখ সরু করে, তোমার নাম মতি, ফাস্ট বল করো? আগে হ্যাঁ। এবং চোখের নিমেষে লিন্ডওয়ালকে হুক করার জন্য প্রয়োজনীয় ফুটওয়ার্কের মতন যোগ করলাম, মানে চেষ্টা করি। দেখি কেমন চেষ্টা করো। যাও কন্ট্রাক্টরকে বল করো। এবার আমার উভয় সংকট। যদি চিতু খেলতে না পারে তাহলে ননিদাই ঠিক, অর্থাৎ কন্ট্রাক্টর ব্যাট করতে জানে না। সুতরাং
নরির মান সম্মান এখন আমার উপরই নির্ভর করছে। আবার চিতুর হাতে বেধড়ক মার খেলে আমি হয়তো আউট হয়ে যাব ক্লাব থেকে। মাঝামাঝি একটা পথ নিলাম, গায়ে যত জোর আছে খরচ করে বল করতে লাগলাম, উইকেটের বাইরে দিয়ে। বলের পেসটা কেমন ননিদা সেটুকু অন্তত বুঝুন। চিতু প্রথমে একটু অবাক হয়ে গেছিল, কিন্তু স্মার্ট ছেলে, ব্যাপারটা বুঝে গিয়ে ডাইনে বাঁয়ে ব্যাট চালাতে শুরু করলো। যেগুলো ব্যাটে বলে হলো না তার বেশিরভাগই ব্যাটের কানায় লেগে স্লিপ বা উইকেট কিপারের, মানে যদিও নেটে কেউ ছিল না, মাথার উপর দিয়ে উড়ে গিয়ে মহামেডান মাঠের কাঠের দেয়ালে ঠকাস ঠকাস শব্দ করল। আর চোখে ননিদার দিকে বার কয়েক তাকালাম, দেখি এক দৃষ্টে আকাশে তিনি যেন উড়ন্ত পিরিচ খুঁজছেন। নেটের মধ্যে কি হচ্ছে বা না হচ্ছে সে সম্পর্কে উদাসীন। ফেন্সিংয়ের ধারে চশমা পরা ছেলেটি সমানে টিউবওয়েলের হ্যান্ডেল টেপার মতন ব্যাট হাতে ওঠানামা করে যাচ্ছিল। পাম্প করা থামিয়ে এখন সে ফ্যালফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে। ননিদা ধীরে ধীরে আকাশবাণী ভবনের গা বেয়ে আকাশ থেকে চোখ নামালেন। অর্ধ নিমেলিত চোখে দূরে ইডেনের প্রেস বক্সের দিকে তাকিয়ে গুরু গম্ভীর কণ্ঠে বললেন, কটা হলো? বোলিং মার্কে ফিরে যাচ্ছিলাম বল হাতে, থমকে বললাম, গুনিনি তো। ননিদা আর একটু গলা চড়িয়ে বললেন, 200 হয়েছে। সঙ্গে সঙ্গে ফেন্সিংয়ের ধারে দ্রুত গতিতে টিউবওয়েল পাম্প শুরু হলো। ননিদার আঙুলের 3টি টুঙ্কিতে চিতু নেট থেকে বেরিয়ে এলো। উই ডোন্ট প্লে ফর ফান, ক্রিকেট একটা আর্ট, এতে সাধনা লাগে। দুরকমের ক্রিকেটার হয়, একদল ব্যাটকে কোদাল ভাবে আর বাকিরা ভাবে সেতার, একদল কুলি, অন্যরা আর্টিস্ট। চিতুর মুখ অপমানে কালো হয়ে উঠল। আস্তে আস্তে সে নেটের পিছনে গিয়ে ব্যাট খুলতে শুরু করল। ননিদা আমার দিকে তাকিয়ে চিতুকে শুনিয়েই বললেন, উইকেট সোজা বল করবে আর লেংথে বল ফেলবে, এই দুটো কথা মাথায় ঢুকিয়ে রাখো। শুধু তখনই কথা দুটো ভুলবে যখন এই সব ফতো ব্যাটসম্যানদের বল করবে। সোজা মাথা টিপ করে বল দেবে। কাল থেকে রেগুলার আসবে। চিতু আর একটিও কথা বলেনি। চশমা পরা ছেলেটির সঙ্গে আলাপ হলো। নির্ভেজাল ভালো মানুষ, নাম অঞ্জন কর। অত্যন্ত সম্পন্ন ঘরের ছেলে বলেই মনে হলো। ব্যাগ থেকে স্যান্ডউইচ বার করে আমাদের দিল, আমি নিলাম। চিতু মুখ ফিরিয়ে রইল। বললাম, ও ভীষণ রেগে গেছে, আপনি কিছু মনে করবেন না। অঞ্জন বলল, জানি, রাগ করারই কথা। কাল ব্যাকলিফট শিখেছি, 200 বার ব্যাট তুলতে হয়েছে আর নামাতে হয়েছে। কাল ব্যাক ডিফেন্সিভ স্ট্রোক শিখতে হবে। অঞ্জন কোমরে হাত দিয়ে অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে রইল। স্যান্ডউইচ চিবোতে চিবোতে বললাম, তারপর আছে ড্রাইভ, হুক, পুল, কাট। তারপর স্ট্রোক শেখা? আমি জানতে চাইলাম। শিউরে উঠে অঞ্জন বলল, না না, তারও আগে ফিল্ডিং শিখতে হবে বলেছে ননিদা। 200 থ্রো আর 200 ক্যাচ লোফা রোজ। না না, তারপর রানিং বিটুইন দ্য উইকেট, ব্যাট পড়ে ব্যাট হাতে 200 বার। এই সময় চিতু খুব বিরক্ত স্বরে আমায় বলল, খাওয়া হলো তোর? না সারাদিন শুধু 200 গল্প শুনেই চলবি? ঢের ঢের ক্লাব আছে গড়ের মাঠে। তারপর অঞ্জনকে উদ্দেশ্য করে বলল, কিচ্ছু হবে না আপনার, এভাবে উজবুকের মতো শিখে ক্রিকেটার হওয়া যায় না, বুঝলেন? হতভম্ব অঞ্জনকে ফেলে রেখে চিতু আমায় টানতে টানতে রেড রোড পর্যন্ত নিয়ে এলো। ফটো কিনা দেখাবো, একবার বাগে পাই। ক্রিকেট ক্লাব আর হাটখোলার বরাবরের প্রতিদ্বন্দ্বী রূপালী সংঘের সম্পাদকের সঙ্গে পরদিনই চিতু দেখা করল। আমি কিন্তু হাটখোলাতেই রয়ে গেলাম। 2
12 বছর পর আজ হঠাৎ প্রথম দিনের অভিজ্ঞতার কথা আমার মনে পড়ল। নেটের ধারে আমি, ননিদা আর ভবানী, 7-8টি ছেলে বোলারদের পিছনে ছড়ানো। হলো না বলতে বলতে ননিদা নেটের মধ্যে ঢুকে ছেলেটির হাত থেকে ব্যাটটা ছিনিয়ে নিলেন। আরে বলের লাইন হচ্ছে এই, আর তোমার পা থাকছে এখানে, আরে লাইনে পা আনো। ননিদা কাল্পনিক বলের লাইনে পা রেখে ব্যাট চালালেন এবং এক্সট্রা কভারে কাল্পনিক বলটির বাউন্ডারি লাইন পার না হওয়া পর্যন্ত উঠলেন না। এইভাবে ড্রাইভ করবে, বলের উপর কাঁধ আর মাথা এনে। ননিদা বেরিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে বললেন, স্ট্রেট ব্যাট বুঝলে, আর ডিফেন্স, এই দুটো না শিখেই আজকালকার ছেলেরা ভাবে সোবার সওয়া যায়। ছেলেটি মুখ ঘুরিয়ে ননিদার দিকে তাকালো একবার, কাঁধটা ঝাঁকিয়ে ব্যাট হাতে স্টান্স নিল। 3টি ছেলে বল করছে। প্রথম বলটি লেগ স্টাম্পের অনেক বাইরে, ছেড়ে দিল। ননিদা বলে উঠলেন, গুড। পিচে কতগুলো ইটের টুকরো মাটির উপরে মাথা তুলে রয়েছে, তারই একটিতে পড়ল দ্বিতীয় বলটি। সোজা ফনা তোলার মতো বলটি খাড়া হয়ে ছেলেটির কপাল ছুঁয়ে নেটের বাইরে পড়ল। ছেলেটির মুখ মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। ননিদা আক্ষেপ করলেন, হুক করার বল ছিল এটা। তৃতীয় বল পিছে পড়ার আগেই ছেলেটি লাফিয়ে বেরোলো। বোধহয় ড্রাইভ করতেই চেয়েছিল। ব্যাটটা একটু তাড়াতাড়ি চালানোয় বলটা উঠে গেল এবং রাস্তা পার হয়ে অন্তত 70 গজ দূরে কাস্টমস মাঠে গিয়ে পড়ল। ননিদা উত্তেজিত হয়ে বললেন, এই দেখো দেখো, বলের লাইন থেকে পা কত দূরে। তার আগে বলটা দেখুন। ছেলেটি ব্যাট তুলে দেখালো এবং আবার বলল, এতে 6টা রান পাওয়া যাবে। সোভার্স হলে তাই করত। তাই নাকি? সোভার্স এইভাবে ব্যাট চালাতো? মনে তো হয় এরকম পিচে বলের লাইনে এসে খেলা মানে মাথাটা ফাটানো। ননিদার মুখ থমথমে হয়ে উঠল। ভবানী আর আমি দ্রুত চোখ মেলালাম পরস্পরে। ননিদা হঠাৎ, ও দুর্যোধন, দুর্যোধন বলে চিৎকার করতে করতে তাঁবুর দিকে রওনা হলেন। ভবানী বলল, ঠিকই জবাব দিয়েছে। আমি বললাম, ননিদা এখন আগের তুলনায় অনেক নরম হয়ে গেছে। এরকম জবাব 12 বছর আগে শুনলে সহ্য করত না। তোমার নামটা কি ভাই? ভবানী চেঁচিয়ে বলল, তন্ময় বোস। ছেলেটি আমাদের দিকে তাকিয়ে হাসল। তারপরই নিখুঁত একটা লেট কাট করল। আমি সঙ্গে সঙ্গে তাঁবুর দিকে তাকালাম, ননিদা কোথায় দেখার জন্যে। ফেন্সিংয়ের গেটে দাঁড়িয়ে দুর্যোধনের সঙ্গে কথা বলছেন, কিন্তু চোখ নেটের দিকে। দেখলাম মাথাটা বিরক্তি ভরে দুবার নেড়ে নিলেন। আমি জানি ননিদা এখন মনে মনে কি বলছেন। 12 বছর আগে আমায় বলেছিলেন, ফ্যান্সি শট, এসব হচ্ছে ফ্যান্সি শট। সিজন শুরু হবার 1 মাসের মধ্যে খবরদার লেট কাট করবে না। ন্যাচারাল ক্রিকেটার ছেলেটার হবে মনে হচ্ছে, ভবানী ভারিক্কি চালে বলল, অবশ্য যদি গেঁজে না যায়। আমি মাথা নেড়ে সায় দিলাম। কালো কুচকুচে ঝকঝকে দাঁত, ছিপছিপে বেতের মতো দেহ। তন্ময়কে অনায়াসে ওয়েস্ট ইন্ডিয়ান বলে চালিয়ে দেওয়া যায়। খেলেও সেই রকম, কোনো কিছুর তোয়াক্কা নেই। চলনে বলনে ঔদ্ধত্য ফুটে ওঠে। একদিন সে বলল, আরে ধ্যাত, ক্রিকেট খেলে কোনো লাভ নেই, ফুটবলে পয়সা আছে। আর একদিন বলল, এ শীতকালটায় রোদ পোয়াবো বলেই ক্রিকেট খেলি, নয়তো কে এই খুটখাট খেলার জন্য সময় নষ্ট করে। ননিদা এসব কথা শুনেছেন। একদিন আমায় বললেন, ঘাড় ধরে ক্লাব থেকে বার করে দেবো, নেহাত ছেলেটার পার্টস আছে তাই সহ্য করে যাচ্ছি। আর একদিন তন্ময় সিগারেট টানতে টানতে তাঁবুতে ঢুকল। ননিদা আরেকটি ছেলেকে দিয়ে বলালো, তাঁবুর মধ্যে সিগারেট খাওয়া চলবে না। তন্ময় আর চোখে ননিদার দিকে তাকিয়ে তাঁবুর দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে
সিগারেটটা শেষ করল। 3 প্রতি বছর মরশুম শুরুর আগে ক্লাবের মেম্বারদের নিয়ে একটা ম্যাচ হয়। নেহাতি এলেবেলে ধরনের খেলা। ক্লাবের প্রেসিডেন্ট এক দলের ক্যাপ্টেন, অন্য দলের ননিদা। যাদের দাক্ষিণ্যে ক্লাব চলে তাদের খুশি করার জন্যই খেলাটা হয়। সেদিন লাঞ্চটাও হয় একটু বিশেষ রকমের। সদস্যদের বাড়ির বউ মেয়েরাও খেলা দেখতে আসে। এবারের প্রেসিডেন্ট চাঁদমোহন শ্রীমানি নাকি এককালে ক্রিকেট খেলতেন বলে জানিয়েছেন। চিনি, মাছ আর ঘিয়ের আড়তদার, রেশনের আর কাপড়ের দোকানও গুটি কয়েক আছে। ননিদা জানালেন, ব্যাটা এখনো ব্যাটের সোজা দিক উল্টো দিক কোনটে জানে না। শ্রীমানি বছরে 1,500 টাকা দেবেন এবং 5টি টেস্ট ম্যাচের টিকিট পাবেন। এই করারে প্রেসিডেন্ট হয়েছেন। গৃহিণী, 4 ছেলে এবং 2 মেয়েকে নিয়ে 2টি মোটরে হাজির হলেন। সঙ্গে 5 বাক্স সন্দেশ, 5 হাঁড়ি দই ও 1 ঝুড়ি কমলা লেবু। অ্যাটর্নি মাখন দত্ত 30 কিলো আলু, 10 কিলো পাউরুটি, 10 কিলো তেল ও 20 কিলো মাংসের দাম এই মরশুমে দেবেন, তাই ভাইস প্রেসিডেন্ট। তিনিও সপরিবারে হাজির। শ্রীমানি গিন্নির পাশে বসলেন দত্তগিন্নি। ননিদার টিমে ক্লাবের এবারের নবাগতরা। নিয়মিত খেলোয়াড়দের অধিকাংশই এই ম্যাচে খেলে না। প্রেসিডেন্টের টিমে কর্মকর্তারা এবং তাদের বাচ্চা ছেলেরা। তবে একজন উইকেট কিপার ও 2 জন বোলার রেগুলার টিম থেকে মজুত রাখা হয় ওদের জন্য। আধ ঘন্টার মধ্যেই সাধারণত তাদের ডাক পড়ে। 2 দলে 15 জন করে খেলে। কতগুলো অঘোষিত নিয়ম এই ম্যাচটির জন্য আছে। সেগুলো 2 আম্পায়ার, ননিদা আর আমার মতন খুব পুরনো 2-1 জনই শুধু জানে। ননিদা 4 বছর আগে রিটায়ার করে গেলেও এই ম্যাচটিতে অধিনায়কত্ব করেন। গত 18 বছর ধরে করেছেন এবং আমার মতো অনেকেরই ধারণা আমৃত্যু করবেন। লাঞ্চ পর্যন্ত আমি স্কোরার, তারপর আম্পায়ার হব। আমার পিছনে দর্শকরা চেয়ারে ও বেঞ্চে বসে। কানে এলো শ্রীমানি গিন্নি বলছেন, সেই কবে খেলতেন, কোনো জিনিসই তো আর নেই। প্যান্ট পরাও অনেক দিন হলো ছেড়ে দিয়েছেন, তাই আর্জেন্ট অর্ডার দিয়ে প্যান্ট জামা বুট করালেন। খেলার যে কি শখ কি বলবো। 30 বছর আগে গোড়াদের সঙ্গে খেলায় একবার নিয়ে গেছিলেন। তখন সবে বিয়ে হয়েছে। একটা লাল মুখো কি জোরে জোরে বল দিচ্ছিল বাবা, দেখে তো আমি ভয়ে কাঁপছি। একজনের মাথা ফাটলো আর একজনের আঙুল ভাঙলো। উনি বললেন, দাঁড়াও, ব্যাটাকে দেখাচ্ছি। তারপর ব্যাট করতে গিয়ে বলে বলে ছক্কা মারতে লাগলেন। শেষকালে সাহেবটা হাত জোর করে বলল, মিস্টার শ্রীমানি, অপরাধ হয়েছে, এবার ক্ষান্ত হন। তখন উনি বললেন, মনে রেখো, টিট ফর ট্যাট উই ক্যান ডু। ওর চেহারা দেখে মনে হচ্ছে খুব হাঁকড়ে খেলতেন। দত্তগিন্নির সম্ভ্রম সূচক কণ্ঠস্বর কানে এলো, একটু অপেক্ষা করুন, নিজেই দেখতে পাবেন। শ্রীমানি গিন্নির গলায় চাপা অহংকার। চট করে ঘাড় ফিরিয়ে দেখলাম ডিবে থেকে পান বার করে তিনি দত্তগিন্নিকে দিচ্ছেন। খেলাটা ভালোভাবেই শুরু হলো। শ্রীমানি 11-এর পক্ষে ব্যাট করতে নামলো মাখন দত্ত আর পল্টু চৌধুরী। তার আগে ক্যাপ্টেন শ্রীমানি 2 জনকে জানিয়ে দিলেন, তাড়াহুড়ো করবেন না, দেখে দেখে খেলুন। বলের পালি ছুটে গেলে একটুখানি হাত খুলবেন, তারপর আমি তো আছি। ননিতা বরাবরই সিকে নাইডু ভক্ত। মাঠে চলাফেরা, বোলারদের সঙ্গে পরামর্শ, ফিল্ড সাজানো, অ্যাপিল করা, সব কিছুই সিকের মতো। নতুন একটি ছেলেকে দিয়ে মাখন দত্তর বিরুদ্ধে বল শুরু করলেন। প্রবল উৎসাহের জন্যই ছেলেটির প্রথম বলটি ফুল টস হয়ে গেল। মাখন দত্ত ঘাবড়ে গিয়ে পিছিয়ে যাবার সময়
ব্যাটটিকে হাত পাখার মতো সামনে একবার নেড়ে দিলেন। ব্যাট থেকে তীর বেগে বলটি স্লিপে দাঁড়ানো তন্ময়ের পাশ দিয়ে থার্ডম্যান বাউন্ডারিতে চলে গেল। হই হই করে উঠল দর্শকরা। শ্রীমানি চেঁচিয়ে নির্দেশ পাঠালেন, তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো নয়। পরের দুটি বল চমৎকার আউটসুইঙ্গার। মাখন দত্তর অফ স্টাম্প ঘেঁষে বেরিয়ে গেল। ননিদা বোলারদের কাছে গিয়ে কি যেন বললেন। ছেলেটি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থেকে কি বলতে যাচ্ছিল। ননিদা ততক্ষণে শট লেগে নিজের জায়গার দিকে রওনা হয়ে গেছেন। সিকের সিদ্ধান্তের উপর আর কথা চলে না। পরের 3টি বল লোপ্পাই, ফুলটস এবং লেগ স্টাম্পের বাইরে। মাখন দত্ত 3বার ঝাড়ু দিলেন, ব্যাটে বলে হলো না। পরের ওভারে স্বয়ং ননিদা বোলার। ভালো লেগ ব্রেক করাতেন এক সময়। পল্টু চৌধুরীকে 2টি বলেই অফ স্টাম্পের বাইরে লেগ ব্রেক করলেন। ক্যাপ্টেনের নির্দেশ ভুলে পল্টু চৌধুরী ব্যাটটাকে ছিপের মতো বাড়িয়ে রইলেন। বল 3বার ব্যাটে লেগে পয়েন্টের দিকে গেল। ইয়েস বলেই চৌধুরী দৌড়ল। তন্ময় ছুটে গিয়ে বলটা কুড়িয়ে উইকেট কিপারকে দিতেই সেই যখন উইকেট ভাঙল, মাখন দত্তের তখন ক্রিজে পৌঁছতে 4 হাত বাকি। আম্পায়ার হাবলদা দ্বিধাহীন কণ্ঠে বললেন, নট আউট। দেখলাম তন্ময় বিরক্ত হয়ে কাঁধ বাঁকাল। স্লিপের অন্যরা যখন ক্যাচের প্রত্যাশায় হাঁটু ভেঙে ঝুঁকে পড়ছে, তন্ময় তখন কোমরে হাত দিয়ে সিধে দাঁড়িয়ে। ননিদা তাই দেখে গম্ভীর হলেন। কিন্তু ওর অবস্থাটা আমি জানি। ক্লাব চালাতে হলে কতভাবে লোককে খুশি করতে হয় সেটা ইতিমধ্যে আমারও জানা হয়ে গেছে। এই ম্যাচে শ্রীমানিকে হাফ সেঞ্চুরি করাতেই হবে, আর ওর টিমকে জেতাতে না পারলে সামনের বছর ওকে প্রেসিডেন্ট রাখা দায় হয়ে পড়বে। এসব কথা ননিদা বলেন স্ট্র্যাটেজি। নতুন ছেলেদের কাছে তো আর ফাঁস করা যায় না। 1 ঘন্টা খেলার পর শ্রীমানি 11-এর স্কোর 5 উইকেটে 81। মাখন দত্ত 31 নট আউট। যে 5 জন আউট হয়েছে তার মধ্যে একমাত্র বিকাশ চাটুর্যেই বছরে 1 ডজন বল ও 1টি ব্যাটের দাম দেন। তিনি ঠিক 25 রানের মাথায় আউট হয়েছেন। হাবলদা আর পটাবাবু এ পর্যন্ত নির্ভুল আম্পায়ারিং করে গেছেন। তারা দুজনে 18টা এলবিডব্লিউ, 7টা রান আউট ও 9টা স্টাম্পিং আবেদন নাকচ করেছেন। 12:30টায় লাঞ্চ। তারপর ননিদার 11 ব্যাট করবে। চাঁদমোহন শ্রীমানিকে যদি হাফ সেঞ্চুরি করতে হয় তাহলে অন্তত 11:30টায় তাকে ব্যাটিংয়ে নামানো দরকার। একটা কাগজে এই গুরুত্বপূর্ণ তথ্যটি লিখে মাঠে ননিদার কাছে পাঠিয়ে দিলাম। ননিদা পাঠ করেই হাত তুলে আমাকে বোঝালেন ব্যস্ত হবার কিছু নেই। পরের ওভারেই তিনি তন্ময়কে ডাকলেন বল করার জন্য। ব্যাটিং অর্ডারে 7 জনের পর শ্রীমানির নাম। নিজেকে শেষের দিকে রেখেছে এই জন্যে যে যদি ঝরঝর করে উইকেট পড়ে তাহলে আটকাবে কে। শ্রীমানির বিজ্ঞতায় স্তম্ভিত আমার মুখ দেখে ননিদা পর্যন্ত খুশি হয়েছিলেন। বোলিং চেঞ্জ দেখে বুঝলাম ননিদা এই ওভারেই একজনকে আউট করিয়ে শ্রীমানিকে নামাচ্ছেন। স্ট্র্যাটেজিতে ননিদার কোনো খুঁত নেই। শ্রীমানিকে দেখলাম প্যাড পরে ব্যস্ত হয়ে এলেন ওর স্ত্রীর কাছে। ওগো, সন্দেশ আর দইগুলো এবার গাড়ি থেকে আনিয়ে রাখো। আনাচ্ছি, তোমার ব্যাট করাটা একটু দেখে নি। ও আর দেখার কি আছে। আহা, আমি শুধু দেখব নাকি, মিসেস দত্তও দেখবেন বলে অপেক্ষা করছেন। মিস্টার দত্ত যা ব্রিলিয়েন্টলি খেলছেন, এরপর আমার ব্যাট কি আপনার ভালো লাগবে মিসেস দত্ত? উনি তো শুধুই খুটখুট করছেন। আপনি সেই সাহেব বোলারটাকে যেমন ছক্কা মেরেছিলেন সেই রকম আজ নিশ্চয়ই দেখব। হো, সে গল্প বুঝি এর মধ্যেই শোনা হয়ে গেছে। দত্তগিন্নি কি একটা বলতে যাচ্ছিলেন, তখনই মাঠ থেকে ননিদার বিকট চিৎকার উঠল, হাউস দ্যাট! পটাবাবু পরিচ্ছন্ন কট অ্যান্ড বোল্ড হওয়া মাখন দত্তকে বিদায় সংকেত জানাতে এবার আর দ্বিধা করলেন না। 31 রানেই
হাসতে হাসতেই তিনি ফিরলেন। ওয়েল প্লেড! চাঁদ মোহন শ্রীমানি মাঠে নামতে নামতে মাখন দত্তকে তারিফ জানালেন। তন্ময় কোমরে হাত দিয়ে এক দৃষ্টে শ্রীমানির দিকে তাকিয়ে। ননিদা তার স্ট্র্যাটেজি অনুযায়ী লেগ সাইড থেকে ফিল্ডার সরিয়ে ফাঁকা করে দিলেন, যাতে রান ওঠার গতি ব্যাহত না হয় বা শ্রীমানির ক্যাচ কেউ না ধরে ফেলে। তারপর তন্ময়কে ডেকে কানের কাছে মুখ নিয়ে কি যেন বললেন। তন্ময় বাধ্যের মতো মাথা নাড়ল। চাঁদমোহন শ্রীমানি উইকেটে পৌঁছলেন অতি মন্থর গতিতে। পৌঁছেই পিচ পরীক্ষায় ব্যস্ত হলেন। কয়েকটা কাঁকড় খুঁটে ফেললেন, স্থানে স্থানে ব্যাট দিয়ে ঠুকলেন। তারপর গ্লাভস পরতে শুরু করলেন। পড়া হয়ে গেলে হাবলদার কাছে গার্ড চাইলেন, 1 লেগ। তারপর বুটের ডগা দিয়ে ক্রিজে দাগ কাটলেন। এরপর শুরু করলেন ফিল্ড প্লেসিং নিরীক্ষণ। তাও হয়ে যাবার পর স্টান্স নিলেন। তন্ময় এক দৃষ্টে ওকে এতক্ষণ দেখে যাচ্ছিল। এবার বল করার জন্য ছুটতে শুরু করা মাত্র শ্রীমানি উইকেট থেকে সরে গেলেন। কি ব্যাপার? সাইড স্ক্রিনের সামনে দুর্যোধনের কুকুরটা ঘাড় চুলকোতে ব্যস্ত। হই হই করে হাবলদা ছুটে গেলেন। কুকুরটা চটপট দৌড় দিল। শ্রীমানি আবার 4 দিকের, ঠিকমতো বললে 3 দিকের ফিল্ড প্লেসিং দেখে নিয়ে তৈরি হয়ে দাঁড়ালেন, মুখে মৃদু হাসি। অদ্ভুতভাবে বলটা ঢুকল অফ স্টাম্পের বাইরে থেকে। মাটিতে পড়ে অতখানি ব্রেক করে এলো যে কোনো টেস্ট ব্যাটসম্যানও মুশকিলে পড়ে যাবে। বলটা শ্রীমানির ব্যাট আর প্যাডের মাঝ দিয়ে এসে লেগ স্ট্যাম্পটাকে শুইয়ে দিল। সারা মাঠ বোবা হয়ে গেল। মাঠের বাইরে দর্শকদের গুঞ্জন থেমে গেল। শ্রীমানি ফ্যাল ফ্যাল করে উপড়ানো স্টাম্পটার দিকে তাকিয়ে, ননিদা কটমট করে তাকিয়ে তন্ময়ের দিকে। তন্ময় আকাশে তাকিয়ে শীষ দিচ্ছে। চাঁদমোহন শ্রীমানি অবশেষে ফিরতে শুরু করলেন। নো বল! চমকে সবাই ফিরে দেখল হাবলদা গম্ভীর মুখে ডান হাতটি ট্রাফিক পুলিশের মতো বাড়িয়ে। ননিদা ছুটে গেলেন শ্রীমানিকে ফিরিয়ে আনতে। ফিল্ডাররা ফ্যাল ফ্যাল করে হাবলদার দিকে তাকিয়ে। তন্ময় ঘুরে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে শ্রীমানির প্রত্যাবর্তন দেখছে। এর পরের বলটি সোজা কপাল টিপ করা। শ্রীমানি কোনো ক্রমে হাতটা তোলার সময় পান, তাই বলটা কনুইয়ে লেগে খটাং শব্দ করল। শব্দের ধরনে সবাই বুঝে গেল হাড় ভেঙেছে। ওকে যখন মাঠের বাইরে আনা হলো, তন্ময় তখন হাসছে। তাড়াতাড়ি শ্রীমানিকে তার গাড়িতেই হাসপাতালে পাঠানো হলো। সঙ্গে গেলেন ওর বাড়ির সবাই এবং ননিদা। যাবার আগে ননিদা আমাকে শুধু বললেন, আমার দোষেই এটা হলো। তন্ময় এমন করবে জানলে বল করতে দিতুম না। আর লাঞ্চের সময় তন্ময় বেশ জোরেই তার পাশে বসা ছেলেটিকে বলল, হ্যাঁ, প্রেসিডেন্টের সঙ্গে দই সন্দেশও গাড়িতে করে চলে গেল? আই অ্যাম সরি, রিয়েলি সরি। ইস, আগে জানলে লাঞ্চটা নষ্ট করতুম না। তন্ময়ের এই কথায় আমি বিরক্ত বোধ করলাম। লাঞ্চের পর সবাই গল্প গুজবে ব্যস্ত। তখন ওকে একধারে ডেকে নিয়ে গিয়ে বললাম আজকের ম্যাচের উদ্দেশ্য। মন দিয়ে শুনল, কিন্তু কোনো ভাবান্তর হতে দেখলাম না। বলল, ক্লাবের যখন এতই দুরবস্থা, তাহলে ক্লাব রাখা কেন? আর রাখতেই যদি হয়, তাহলে ফার্স্ট ডিভিশনে ওঠার জন্য চ্যাম্পিয়নশিপ ফাইট করা উচিত। প্লেয়ার কোথায়? আমি বললাম হতাশা এবং অনুযোগ মিশ্রিত স্বরে। এই টিম নিয়েই আমি ফাইট করব। দেবেন আমায় সব দায়িত্ব? আমি অবাক হয়ে শুধু তাকিয়ে রইলাম। উত্তেজনায় ও উৎসাহে তন্ময়ের চোখ মুখ ঝকমক করছে। সব ভার আমায় দিন। দেখবেন সামনের বছরই CCH মোহনবাগান কালীঘাট স্পোর্টিং ইউনিয়নের সঙ্গে লিগ খেলবে। তবে ননিদার মাতব্বরি একদমই কিন্তু চলবে না।
লাঞ্চ টাঞ্চ, মালি, মাঠ, খাতাপত্তর এইসব নেই তিনি থাকুন, টিম আর খেলায় নাক না গলালেই হয়। তুমি এখনো যথেষ্ট ছেলে মানুষ তন্ময়, নতুন এসেছ, এখনো এ ক্লাবের কিছুই জানো না। আমি আস্তে আস্তে বললাম, ননিদাকে বাদ দিলে CCH উঠে যাবে, আর ওকে বাদ দেওয়ার ক্ষমতা কারুরই নেই। 30 বছর এই ক্লাব নিয়ে পড়ে আছেন, বউ পাগল, ছেলেপুলে নেই, মাইনের সব টাকাই ক্লাবে ঢালেন, মাঠে নেমে ম্যাচ জিতলেই ক্লাব চলে না। অজস্র খুঁটিনাটি কাজ আছে যেগুলো করার লোক পাওয়া যায় না, আমি নিজেও ফাঁকি দিয়ে এড়িয়ে যাই। লক্ষ্য করলাম কথাগুলো ওর মনে দাগ কাটছে না, তাই সুর বদল করে বললাম, আমিও কি ননিদার সব ব্যাপার পছন্দ করি ভেবেছ, বিশেষ করে ওর কথাবার্তা? কিন্তু মানিয়ে চলি, হাজার হোক বয়স্ক লোক তো। তুমিও মানিয়ে নাও, আমার এই অনুরোধটা রাখো। তাছাড়া এবছর আমি ক্যাপ্টেন, তোমার কোনো অসুবিধা হবে না। কি যেন ভেবে নিয়ে তন্ময় বলল, আচ্ছা দেখি। 4 আমার যা কিছু অধিনায়কত্বের শিক্ষা ননিদার কাছেই। ননিদার প্রধান থিওরি, টিম যখন দুর্বল তখন জেতার বা বাঁচার একমাত্র উপায় স্ট্র্যাটেজি। সেটা নির্ভর করবে স্থান, কাল, পাত্রের উপর। এজন্য 3টি জিনিসে তিনি জোর দেন। 1, আইনের ফাঁক খুঁজে বার করে তার সুযোগ নেওয়া। 2, আম্পায়ারদের স্টাডি করে তাদের দুর্বলতার সুযোগ নেওয়া। 3, বিপক্ষ প্লেয়ারদের নানা প্রকার ধাঁধায় ফেলা, যেমন WG গ্রেস করতেন। ননিদার থিওরি আমাদের অনেক হারা ম্যাচ জিতিয়েছে। তরুণ মিলনের সঙ্গে খেলায় ওদের 48 রানে নামিয়ে আমরা করলুম 7 উইকেটে 32। হার অবধারিত। ননিদা তখন খেলতে নামলেন, আর একদিকে ব্যাট করছে চশমা পরা অঞ্জন। ননিদা প্রথমেই অঞ্জনকে বলে দিলেন, শুধু ডিফেন্স করে যাও, বলের লাইনে পা, মাথা নিচু, স্ট্রেট ব্যাট, বাকি যা করার আমি করছি। এরপর ননিদা নন স্ট্রাইকার এন্ডে গিয়ে ওদের 7 রানে 5 উইকেট পাওয়া ফাস্ট বোলারটির সঙ্গে কথা বলতে শুরু করে দিলেন। আমাদের 2জন ব্যাটসম্যানের কপালে আলু তৈরি এবং একজনের 2টি দাঁত কমিয়ে দেওয়ার জন্য এই বোলারটি দায়ী। ফাস্ট বোলারটি বল করার জন্য বোলিং মার্কে ফিরে যাচ্ছে, ননিদাও কথা বলতে বলতে তার সঙ্গে চললেন। অফ স্পিন বোলারকে এতটা দৌড়ে এসে বল করতে আগে কখনো দেখিনি। ননিদা খুবই বিস্মিত স্বরে বললেন, তার মানে আমি কি স্লো বোলার? থেমে গিয়ে ফাস্ট বোলারটি বলল, তাই তো মনে হচ্ছে। নিরীহ মুখে ননিদা একগাল হাসলেন। রাগে ফাস্ট বোলারের চোখ দুটি যেন ঠিকরে বেরিয়ে আসছে। চেঁচিয়ে এসে আম্পায়ারকে বলল, আম্পায়ার, আপনি কি এই লোকটার কাণ্ড দেখতে পাচ্ছেন না? একে থামাচ্ছেন না কেন? আম্পায়ার মাথা নেড়ে বললেন, বোলারের সঙ্গে হাঁটতে পারবে না এমন কথা আইনে নেই। ফাস্ট বোলার তার 18 কদম দূরের বোলিং মার্কে ফিরে গেল, সঙ্গে ননিদাও। বোলার ছুটতে শুরু করল, তার পাশাপাশি ননিদাও ছুটছেন। মাঝপথে বোলার থেমে গেল। আম্পায়ার, দেখতে পাচ্ছেন না লোকটা কি করছে? দেখেছি, আম্পায়ার নিরেট মুখ করে বলল, সঙ্গে সঙ্গে ছুটছে, কি করব, আইনে বারণ করা নেই। ননিদা এরপর ছায়ার মতো ফাস্ট বোলারটিকে অনুসরণ করতে শুরু করলেন। তাতে মাথা খারাপ হবার উপক্রম হলো বোলারটির। পরপর এমন 3টি বল করল যাতে থার্ড স্লিপের পরলোক গমন সম্ভাবনা ছিল। তৃতীয় বলটি করেই সে ঘুরে দাঁড়িয়ে ননিদাকে এমন ভাষায় কয়েকটি কথা বলল যেগুলো ছাপা যায় না। ননিদা চুপ করে রইলেন। তারপর আম্পায়ারকে বললেন, শুনলেন কি বলল? শুনেছি, আম্পায়ার বলল। তো আপনি কি মনে করেন ক্রিকেট খেলার মধ্যে এরকম ভাষা ব্যবহার করা উচিত?
না, আম্পায়ার বলল। তো তাহলে আমি কি এর প্রতিবাদে টিম নিয়ে চলে যাচ্ছি? আপনি নিশ্চয়ই সকর্ণে যা শুনেছেন রিপোর্টে লিখবেন। নিশ্চয়ই লিখব। ননিদা ড্রেসিং রুমে ফিরে শুধু বললেন, ট্যাকটিক্স, লিগ সাব কমিটি আমাদের পুরো পয়েন্টই দিয়েছিল। আর একবার ইস্ট সুবারবানের সঙ্গে খেলায় ননিদা টিম নিয়ে ফিল্ড করতে নেমেই আম্পায়ার দুজনের মধ্যে যে বয়স্ক, তার সঙ্গে আলাপ শুরু করে দিলেন। আরে অনেকদিন পর দেখা, আছেন কেমন? আর থাকা, চলে যাচ্ছে এরকম করে। আম্পায়ার একটু খুশি হয়েই বলল, বাতের ব্যথাটা কেমন? আরে কদিন বড্ড বেড়েছে। আম্পায়ার বেশ বিস্মিত হয়ে বলল। বিস্ময়ের কারণ লোকটা জানলো কি করে? আমাদের পাড়ায় এক কোভরেজের অদ্ভুত একটা তেল আছে। আমার কাকার ওই 15 বছরের বাত মাত্র 7 দিন ব্যবহার করি সেরে গেছে। সত্যি? আম্পায়ার গদগদ হয়ে পড়ল। এই ঠিকানাটা দেবেন? নিশ্চয়ই, বরং আমিই দিয়ে আসবো আপনার কাছে। আপনার ঠিকানাটা খেলার পর দেবেন। এইখান থেকেই ইস্ট সুবারবানের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। ননিদা যখন বল করতে এলেন তখন 40 রান, একটিও উইকেট পড়েনি। ওর প্রথম বলটা অনেকখানি ব্রেক করল, অফ স্টাম্প থেকে প্রায় স্কোয়ার লেগে খেলতে গিয়ে ব্যাটসম্যানের প্যাডে লাগলো। ননিদা আম্পায়ারের দিকে ঘুরে হাত তুলেই মৃদু হাসলেন। হয়নি হয়নি, অ্যাপিল করার মতো হয়নি। 2টি বল পরে আবার ব্যাটসম্যানের প্যাডে লাগলো। ননিদা হা বলেই আপিলটা আর সমাপ্ত করলেন না। শটটাকে মৃদু করে বললেন, সরি আম্পায়ার, আপিল করার মতো হয়নি, ইগনোর করে ঠিকই করেছেন। আম্পায়ার তখনও বাদ থেকে মুক্তির সম্ভাবনায় ও আপন বিচার দক্ষতার প্রমাণের সাফল্যের আনন্দ কাটিয়ে ওঠেনি। ননিদা ফার্স্ট স্লিপ থেকে অ্যাপিল করলেন কট বিহাইন্ডের। সেই চিৎকারে চৌরঙ্গীর পথচারীরাও চমকে উঠতে পারে। আম্পায়ার কোনো দ্বিধা না করেই হাত তুলল। বিস্মিত ব্যাটসম্যান আম্পায়ারের দিকে কিছুক্ষণ তাকিয়ে বিড়বিড় করতে করতে রওনা হলো। আমি সেকেন্ড স্লিপে পরিষ্কার দেখেছি বল ব্যাটে লাগেনি। চাপা গলায় বললাম, ননিদা, ব্যাপার কি? সাইকোলজি, ননিদা জবাব দিলেন। এই ভাত আছে জানলেন কি করে? আরে 50 বয়সের ওপর 60% বাঙালিরই অম্বল নয়তো বাত আছে, তেল নয়তো বড়ি, দুটো একটা লেগে যাবেই। ননিদার অ্যাপিলে সেদিন 4টে LBW আর 3টে রান আউট পেয়ে আমরা 62 রানে ইস্ট সুবারবানকে খতম করে দিয়েছিলাম। কয়েকদিন পরে ননিদাকে জিজ্ঞাসা করে জানলাম, তিসির তেলে রসুন কাঁচা লঙ্কা গন্ধক মিশিয়ে 1 শিশি পাঠিয়ে দিয়েছেন। ননিদার ট্যাকটিক্সের আরেকটি অস্ত্র, ব্যাটসম্যান যখন বল খেলার জন্য তৈরি হচ্ছে এবং বোলার বল দিতে ছুটতে শুরু করেছে, তখন ফার্স্ট স্লিপ থেকে উইকেট কিপারের সঙ্গে কথা বলে যাওয়া। ব্যাটসম্যান বল খেলুক বা ছেড়ে দিক বা ফসকাক, অমনি ননিদা ও ইস, আর একটু যদি ঘুরত বলটা, এবার নির্ঘাত ইত্যাদি বলে যাবেনি। অফ স্টাম্পের 1 গজ বাইরে দিয়ে গেলেও এমন করবেন যেন উইকেট ভেদ করে চলে গেল। নতুন ব্যাটসম্যান উইকেটে এসেই দেখত ননিদা খুব চিন্তিতভাবে গুড লেংথের কাছাকাছি একটা জায়গার দিকে তাকিয়ে। তারপর ব্যাটসম্যানকে শুনিয়েই আমাকে বলতেন, একই রকম আছে হে মতি, দুর্যোধনকে কাল পই পই করে বললুম ভালো করে রোলার টানবি, নয়তো কোন দিন যে মানুষ খুন হবে কে জানে। আগের ম্যাচে তপনবাবুর যা অবস্থা হয়েছে। ভালো কথা, এই কাল হাসপাতালে গেছিলে?
ওই চোয়ালটা ঠিকমতো সেট হয়নি, মুখটা বোধহয় একটু বেঁকেই থাকবে, আর সামনের দাঁত দুটোর তো কিছু করারই নেই। বলতে বলতে লক্ষ্য করলাম ব্যাটসম্যান উৎকর্ণ হয়ে শুনছে। ও, তাহলে গোবিন্দকে বলি বরং একটু আস্তে বল করুক। ননিদা রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠলেন। আগে দেখুন না বল লাফায় কিনা। এরপর ব্যাটসম্যানের টিকে থাকা না থাকা নির্ভর করে ফার্স্ট স্লিপ থেকে ননিদার অবিরত রানিং কমেন্ট্রি উপেক্ষার ও মনঃসংযোগ ক্ষমতার উপর। ননিদা তার এই ট্যাকটিক্সকে বলেন প্রপাগান্ডা। এতে একবারই ওকে ব্যর্থ হতে দেখেছিলাম। একটি ম্যাচে আমি আর ননিদা যথারীতি প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছি, আর ব্যাটসম্যান মাঝে মাঝে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে লাজুকভাবে হাসছে। তাতে আমরা খানিকটা ঘাবড়ে যাই। ননিদা অবশেষে আর থাকতে না পারে ওভার শেষে ব্যাটসম্যানটিকে বললেন, পিচটা খুবই খারাপ, তাই না? ব্যাটসম্যান হাসল। আগের ম্যাচে আমাদের বেস্ট ডিফেন্সিভ ব্যাট তপনবাবুর চোয়াল আর দাঁত ভেঙেছে। মালিটাকে এবার তাড়াতেই হবে, কিছু কাজ করে না। ব্যাটসম্যান আবার হাসল। গোবিন্দকে অবশ্য বলে দিয়েছি ওভার পিচ না হয়, তবু ওই স্পটে যেন বল না ফেলে। ম্যাচ জেতার জন্য তো আর মানুষ খুন করতে পারবো না। ব্যাটসম্যান এবারও হাসল। ননিদা চুপ করে গেলেন। পরের ওভার শেষ হতেই অপর ব্যাটসম্যানকে তিনি বললেন, আপনার পার্টনারটি কেমন লোক মশাই, একটা কথারও জবাব দেয় না। শখেদ উত্তর পেলাম, আমাদের ওই একই মুশকিল হয়। ওই হাবু শুনতেও পায় না, কথাও বলতে পারে না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org।